ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক কান্নার শব্দ, যেন কোনো অসহায় নারী প্রাণপণ কেঁদে চলেছে। একটা করুণ হৃদয় বিদারক আর্তনাদ। প্রথমে ও বুঝতেই পারল না শব্দটা কোন দিক থেকে আসছে। শব্দকে অনুসরণ করে রবিন ধীরে ধীরে এগিয়ে চলল। আজ অমাবস্যার রাত, বাতাসে ঠান্ডা গন্ধ। কবরের নিচ থেকে অতৃপ্ত আত্মারা বেরিয়ে আসছে। রবিন বাড়ির বাইরে আসতেই আগের মতো সব শান্ত হয়ে যায়। সন্ধ্যা অনেক আগেই পেরিয়ে গেছে। সূর্যের রংটুকু হারিয়ে গিয়ে কালো ছায়ায় ঢেকে গেছে। রাস্তা জুড়ে ঘন কুয়াশা, হেডলাইটের আলো বেশি দূর যাচ্ছে না। বাতাসে এক অদ্ভুত গন্ধ। আর একটু হলেই হিমছড়ি গ্রাম, কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছে না। একসময় হঠাৎ গাড়িটি থেমে যায়। রবিন অবাক হয়ে বাস থেকে নেমে পড়ে। বাসটি চলে যেতেই চারিদিকে নেমে আসে বীভৎস অন্ধকার, আর সেই সঙ্গে কানে বাজে অশুভ কাকের ডাক। রবিন হঠাৎ থমকে দাঁড়ায়। হ্যাঁ, এই সেই হিমছড়ি গ্রামের শেষ প্রান্ত, মাইকেল সাহেবের বাড়ি। এমনই বলেছিল বৃদ্ধ ভদ্রলোক ফোনে। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাড়ি থেকে কোনো সাড়া নেই। বাহিরে বেশ ভয় ধরানো পরিবেশ, ও রবিনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন, আমি কলকাতা থেকে আসছি, একটু দরজা খুলবেন। নিস্তব্ধ জায়গায় ভয়ে রবিনের মন কেঁপে ওঠে। আবার বলে ওঠে, বাড়িতে কেউ আছেন? আপনি কি নতুন ভাড়াটিয়া? আপনার অপেক্ষাতেই বসেছিলাম। অনেক রাত করে ফেলেছেন, আসুন ভেতরে আসুন। বৃদ্ধ রবিনকে ভেতরে একটা রুমে নিয়ে গেলেন। এটা আপনার শোবার রুম। এই বাড়িতে আলো নেই, রাতে আপনাকে হারিকেন জ্বালিয়ে থাকতে হবে। অফিস থেকে বলা হয়েছিল এটা পুরনো বাড়ি, কিন্তু এত পুরনো বাড়ি আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা কাকু, এই বাড়িটা এত নোংরা কেন? কেউ কি পরিষ্কার করে না? দেখুন, এই বাড়িতে আপনার ইচ্ছে না হলে থাকবেন না, অন্য বাড়িতে চলে যাবেন। দেখুন, ফরেস্টের চাকরি, আমাকে জঙ্গলেই থাকতে হবে। তাছাড়া আমার কোনো উপায় নেই। কম করে 3 মাস এখানেই থাকতে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, এত গন্ধ কেন? এখানে কি মানুষ থাকে না? পুরনো বাড়ি, গন্ধ তো হবেই বাবু। সকালবেলা জানালা খুলে দেবেন, দেখবেন গন্ধ চলে যাবে। বেশ, তাহলে এক্ষুনি জানালাটা খুলে দিচ্ছি। বাইরের হাওয়া এলে নিশ্চয়ই গন্ধ চলে যাবে। আরে দাঁড়ান দাঁড়ান বাবু, এক্ষুনি জানালা খুলবেন না। মানে আমি বলতে চাইছি, রাতের বেলা জানালা খোলা ঠিক হবে না। পেছনে জঙ্গল, বুঝতেই পারছেন। এবার আমি আসি। বৃদ্ধ চলে গেলেন। রবিন তখন ভীষণ ক্লান্ত, তাই চোখ বন্ধ করতেই নিমিষে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে এক হৃদয় বিদারক কান্নার শব্দ দূর থেকে ভেসে এলো, যেন কোনো অসহায় নারী গভীর যন্ত্রণায় কাঁদছে অবিরাম। কান্নার শব্দে রবিনের ঘুম ভেঙে গেল।
ওর মনে হলো শব্দটা যেন জানলার ওপার থেকেই আসছে। কেউ বিপদে পড়েছে কিনা ও জানে না। ভাবতে ভাবতে রবিন উঠে দাঁড়ালো। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ নিঃশব্দে আলো ছড়াচ্ছে। জানালা খুলতেই রবিনের বুক কেঁপে উঠল। সামনের মাঠে সারি সারি কবর আর কবর, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। এক অদ্ভুত ঠান্ডা বাতাস ঢুকে এলো ঘরে। জানালা বন্ধ করতেই ওর মনে হলো কে যেন ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে। মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠল, বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রবিন মনে মনে বলল, হয়তো এটা মনের ভুল। তারপর আর সময় নষ্ট না করে রবিন শুয়ে পড়ে। কিন্তু সারা রাত ঘুম এলো না। পরের দিন সকালে পাখির ডাকে রবিনের ঘুম ভেঙে যায়। জল খাবার খেতে রবিন বাড়ি থেকে বেরিয়ে আসে। কাছাকাছি নিশ্চয়ই কোনো দোকান পাবে এই আশায়। হঠাৎ চোখ যায় একজন লোক রাস্তার ওই পার থেকে ওকে দেখছে। রবিন দাঁড়িয়ে পড়ে। লোকটির কৌতূহল দেখে জিজ্ঞেস করে, এই যে কাকু, ভালো আছেন? বলছি, আপনি কি কিছু আমাকে বলতে চান? না, বলার মতো তেমন কিছু নেই, শুধু আপনাকে দেখে অবাক লাগছে। তা এই বাড়িটা কি আপনি ভাড়া নিলেন মশাই? ভাড়া না হলে এখানে থাকবো কি করে? কেউ তো আমাকে ফ্রিতে থাকতে দেবে না। তবে বাড়িটা বেশ বড়, কিন্তু অনেক পুরনো। তা আপনি কি এখানকার স্থানীয় লোক? যদি আশেপাশে কোনো ভালো বাড়ির সন্ধান পান তাহলে বলবেন আমাকে। তবে এত সময় পাবেন বলে মনে হয় না। যদি পারেন আজ রাতেই বাড়িটা ছেড়ে দিন। এটা হচ্ছে অভিশপ্ত মাইকেল সাহেবের বাংলো বাড়ি। আমরা বলি ভূতের বাড়ি। কি মুশকিল, বাড়ি আবার অভিশপ্ত হতে যাবে কেন? আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে, কখনো কি নিজের চোখে ভূত দেখেছেন? তা দেখিনি, কিন্তু এই বাড়িতে যারা থেকেছে তাদের পাগল হতে দেখেছি। আপনার পেছনে যে কবরস্থান দেখছেন, এটা অনেক পুরনো। প্রতি অমাবস্যার রাতে আত্মারা জেগে ওঠে, তখন যাকে পায় তাকে। রবিন লোকটির কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। আজ রাতেই অমাবস্যা। আসি বাবু। অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল। রবিন মনে মনে ভাবল, যদি আজও এমন কিছু ঘটে তাহলে কিন্তু এই বাড়ি ছাড়তেই হবে। আজ অমাবস্যা রাত। চারিদিকে ঘন অন্ধকারে ঢেকে গেছে। বাতাস নিস্তব্ধ। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেও কিছু ভয়ানক ঘটনার অপেক্ষায় আছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক কান্নার শব্দ, যেন কোনো অসহায় নারী প্রাণপণ কেঁদে চলেছে। একটা করুণ হৃদয় বিদারক আর্তনাদ। প্রথমে ও বুঝতেই পারল না শব্দটা কোন দিক থেকে আসছে। শব্দকে অনুসরণ করে রবিন ধীরে ধীরে এগিয়ে চলল। আজ অমাবস্যার রাত। বাতাসে ঠান্ডা গন্ধ।
কবরের নিচ থেকে অতৃপ্ত আত্মারা বেরিয়ে আসছে। রবিন বাড়ির বাইরে আসতেই আগের মতো সব শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর দূর থেকে আবার ভেসে এলো সেই নারী কণ্ঠের করুণ আর্তনাদ। রবিন কাউকে দেখতে পায় না, কিন্তু সে অনুভব করে কেউ যেন আশেপাশে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই ঠান্ডা স্রোত বয়ে গেল ওর মনে। কেউ যেন দাঁড়িয়ে আছে ওর পেছনে। ও দেখলো নরকঙ্কাল সদৃশ্য মানুষ ওর দিকে ছুটে আসছে, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। রবিন ভয়ে চিৎকার করে উঠল আর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল। সারা রাত অজ্ঞান অবস্থায় রবিন রাস্তায় পড়েছিল। সকালবেলা বাড়ির কেয়ারটেকার দেখতে পান রবিনকে। বৃদ্ধ অনেক কষ্টে রবিনকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে যান। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে ওর। আপনি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, ভোরের দিকে আমি দেখতে পাই, তারপর ঘরে নিয়ে এলুম। এখন শরীর ঠিক আছে তো বাবু? রবিন অসহায়ের মতো চারিদিকে তাকালো। কাল রাতের ঘটনা ওকে নাড়িয়ে দিয়েছে। গতকাল গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, তখনই শুনতে পাই একটি মেয়ের করুণ আর্তনাদ। তাই আমি দেখতে বাড়ির বাইরে যাই, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাইনি। যখন ফিরে আসছি ঠিক তখনই বুঝতে পারি কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। তারপর তারপর যা দেখলাম ভাষায় তোমাকে বোঝাতে পারবো না। এত রাতে বাহিরে যাওয়া ঠিক হয়নি। আমাকে জিজ্ঞেস করলে কান্নার আসল রহস্য জানতে পারতেন। যাক, আপনি বেঁচে আছেন, এটাই বড় কথা। কাল রাতের পর থেকে আমার মনের মধ্যে ভয় ধরে গেছে। আমি ভাবছি আজই এখান থেকে চলে যাব। সে আপনার ইচ্ছে, চাইলে আপনি এক্ষুনি চলে যেতে পারেন, আমি বাধা দেব না। আচ্ছা কাকু, কি এমন রহস্য লুকিয়ে আছে বাড়িতে যার জন্য প্রতি রাতে কান্নার শব্দ শোনা যায়? তাহলে শুনুন, অনেক বছর আগে এই বাড়িতে মাইকেল সাহেব বসবাস করতেন। সেজন্য সবাই মাইকেল সাহেবের বাংলো বলেই চেনে। সেই সময় আদিবাসী একটা মেয়ের প্রেমে পড়ে যান তিনি। নাম ছিল নীলেশ্বরী, দেখতে মন্দ নয়। মাইকেল সাহেব গোপনে মেয়েটির সাথে দেখা করতেন। এই নিয়ে গ্রামে নানা কথা ছড়িয়ে আছে। একদিন গ্রামের একটি খারাপ ছেলে ওদেরকে দেখে ফেললে। আচ্ছা, তাহলে তোমরা এখানেই প্রেম করো। গ্রামের সবাইকে খবরটা জানাতে হবে। সাহেব, আর কতদিন এভাবে গোপনে আমার সঙ্গে দেখা করবেন? গ্রামের খারাপ লোকেরা আপনার আমার নামে বদনাম করছে। আমি জানি নীলা, গ্রামের লোক আমাদের এই মেলামেশা পছন্দ করছে না। আর কিছুদিন অপেক্ষা করো, সময় হলেই আমরা বিয়ে করে নেব। আমার বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। যা হয় একটা কিছু তাড়াতাড়ি করুন। তুমি তো জানো আমার বাবা মা ইংল্যান্ডে থাকে। আমি পত্র লিখেছি এবং তোমার কথাও বলেছি। ওরা এলেই আমরা বিয়েটা সেরে নেব।
আমাদের গ্রামের লোক ভীষণ ভয়ঙ্কর। ওরা যদি জানতে পারে আমি একজন ভিনদেশী লোকের সাথে প্রেম করছি, তাহলে ওরা কাউকে ছাড়বে না। তার চাইতে চলুন আমরা অন্য কোথাও পালিয়ে যাই। তুমি কোনো চিন্তা করো না, গ্রামের মানুষদের আমি বোঝাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাকা, বিদেশি বাবু আমাদের ইজ্জত সম্মানের উপর হাত দিয়েছে, তার বিচার চাই। বিদেশি সাহেব গ্রামের একটি মেয়ের প্রেমে পড়বে? আমি তা বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখে এসছি। তোমরা এখানে বসে মিটিং খেলছো, আর সাহেব নীলেশ্বরীর সাথে রঙ্গ তামাশায় ব্যস্ত। আমি কোনোভাবেই তা মানব না বলে দিলাম। তাই নাকি? তাহলে তো চিন্তার কথা। সবাই শোনো, সাহেবকে যা বলার আমি বলবো, তোমরা চুপ করে থাকবে। আমি বলি কি, সব দোষ ওই নীলেশ্বরীর। ওকে ঘরে বন্দি করে রাখুন, না হলে বিপদ হয়ে যাবে, এই আমি বলে দিলুম। মাথা গরম করে কাজ হবে না, যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। এমনি করে কয়েকদিন গড়িয়ে যায়। নীলেশ্বরীর কোনো সন্ধান কেউ জানতে পারে না, কোথায় যেন হারিয়ে গেছে। কাল থেকে নীলেশ্বরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জিজ্ঞেস করতে এলুম। আপনি কি জানেন সে এখন কোথায় আছে? কয়দিন থেকে আমার সাথেও দেখা নেই। অনেকবার ওদের গ্রামে গিয়েছি, কিন্তু কোথাও ওকে দেখতে পাচ্ছি না। আমি বেশ চিন্তায় আছি। সেদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম দেখা করতে। ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আরও বলল জঙ্গলে ঝর্ণার পাশে আপনার সাথে দেখা করতে যাবে। কোথায় যাচ্ছেন? ঝর্ণার পারে। সাহেবের মনে হলো ঝর্ণার পাশে নীলা নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করছে। পাগলের মতো ছুটে যায় সে। ঝর্ণার পাশে নীলাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে বাড়িতে আসে। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। নীলা পৃথিবীর মায়া ছেড়ে অনেক দূরে চলে গেছে। মাইকেল সাহেব নীলাকে নিজের বাগানে দাফন করেন, তারপর মনের দুঃখে সেখান থেকে চলে যান। অনেক বছর পর মাইকেল সাহেব আবার গ্রামে ফিরে আসেন। নীলার সমাধিতে ফুলের তোড়া দিয়ে ফিরে যাচ্ছিলেন। তার মানে মাইকেল সাহেব এখনো বেঁচে আছেন? শুনে আমার অবাক লাগছে। তারপর? আরে, এ তো মাইকেল সাহেব। মাইকেল সাহেব অনেকদিন পর গ্রামে এলেন, আমাকে চিনতে পেরেছেন? সাহেব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। ওয়াও গড, কেন চিনতে পারবো না? সেদিন মনের দুঃখে আমি চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাদের কথা আমি কখনো ভুলিনি। তুমি নিশ্চয়ই অসীম কামার, আমাদের বাগানে কাজ করতে, তাই না? একদম তাই। তা বলছিলাম, এই বাড়িটা কি করবেন? অনেক বছর হয়ে গেল এখানে কেউ থাকে না। এভাবে চললে বাড়িটা তো নষ্ট হয়ে যাবে। ভাবছি এই বাড়িতে একটা হাসপাতাল বানাবো নীলেশ্বরীর নামে। সন্ধ্যার দিকে একবার এসো, এই নিয়ে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে সাহেব, আমি সন্ধ্যার সময় আসব। এসো কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার মনে হচ্ছে লোকটি খুব ভালো মনের মানুষ। এত বছর পরও নীলেশ্বরীকে ভোলেনি। সত্যি লোকটা ভালো মনের মানুষ ছিল। বেঁচে থাকলে এই বাড়িটা নিশ্চয়ই হাসপাতাল বানিয়ে দিত। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না। এই ডাইনি ভূতের সাথে মাইকেল সাহেবের কি সম্পর্ক? শুনুন, গ্রামের প্রধানের চোখ ছিল মাইকেল সাহেবের সম্পত্তির উপর, তাই ওরা ভয় দেখিয়ে সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু মাইকেল সাহেব সেই ভয়ে মাথা নত করেননি। সেদিন সন্ধ্যায়
আমি মাইকেল সাহেবের বাড়িতে এসে দেখতে পাই সাহেব মৃত অবস্থায় বাগানে পড়ে আছেন। গলায় কালো দাগ দেখে বুঝতে পারি ওনাকে হত্যা করা হয়েছে। অনেক থানা পুলিশ হলো কিন্তু কিছুই হলো না। তারপর থেকে প্রতি অমাবস্যায় গ্রামের একজন করে লোক মরতে লাগলো। নীলেশ্বরীর ভূত কাউকে রেহাই দিল না। কিন্তু কাকু, আমি যে শুনেছি আত্মা তার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে সে ইহলোক ত্যাগ করে চলে যায়। হয়তো এখনো কেউ বেঁচে আছে যার অপেক্ষায় নীলেশ্বরী দিন গুনছে, আর সেই জন্য আপনাকে গত রাতে মারেনি। এত কিছু জানার পরও কেন আপনি আমাকে কালকে থাকতে দিলেন? যখন জানতে পারবে আপনি এখনো বেঁচে আছেন, তখন জমির লোভে সেই খুনি আবার এই বাড়িতে আসবে, তখন তার বিচার হবে। সত্যি কাকু, আপনার বুদ্ধি আছে। তবে আমি আর এখানে থাকবো না, এক্ষুনি চলে যাব। রবিন নীলাঞ্জনার সমাধিতে ফুল দিয়ে এই গ্রাম থেকে চলে যায়। মনের মাঝে নিয়ে যায় এক অনন্ত প্রেমের গল্প।